পৃষ্ঠা 106। জলগণ্ডুষ। বীরভূমে হরপ্রসাদ। কলিকাতায় ইন্টালি হইতে মাসিক পত্র গৃহস্থ প্রকাশিত হইত। সম্পাদক রামরাখাল ঘোষ। এই পত্রের নামকরা লেখকরাও লিখিতেন। 1320 সালে বীরভূম হেতমপুরের মহারাজ কুমার মহিমানিরঞ্জন চক্রবর্তী গৃহস্থ একটি প্রবন্ধ লিখিয়াছিলেন। সুপুর দন্তেশ্বর র। লেখায় কিছু ভুল ছিল, আমি প্রতিবাদ লিখিয়া পাঠাইলাম। প্রতিবাদ ছাপা হইয়াছিল। ভুল ত্রুটি দেখাইয়া লিখিয়াছিলাম, বীরভূমের ইতিহাস আসমান হইতে গজাইবে না। এ কাজে দীঘাপতি আর কুমার শরৎ কুমারের মতো পৃষ্ঠপোষক চাই। অক্ষয় কুমার মৈত্রেয় ও রমাপ্রসাদ চন্দ্রের মতো সাধক চাই ইত্যাদি। প্রতিবাদ পড়িয়া 1321 সালের আষাঢ় মাসে মহারাজ কুমার কুর্মিঠা গ্রামে আমার নিকট লোক পত্রসহ পাঠাইলেন। পত্রখানি নিজের হাতে লেখা। উদ্ধৃতি শুরু। সুপুর সম্বন্ধে আপনার প্রতিবাদ পড়িলাম। দুর্ভাগ্যবশত আপনার সঙ্গে আমার পরিচয় নাই। বীরভূমে এমন লোক আছেন জানিতাম না। অনুগ্রহপূর্বক হেতমপুরে আসিয়া দেখা করিলে আনন্দিত হইব। উদ্ধৃতি শেষ। লোক যখন আসে আমি বাড়িতে ছিলাম না। আমি সে সময় মাঝে মাঝে কিছু পয়সা জোগাড় করিয়া শিউড়ি চলিয়া যাইতাম। তুলসী বৈষ্ণবীর হোটেলে খাইতাম। 4 আনা পয়সায় একবেলা পেট ভরিয়া ভাত খাওয়া হইত। চা খাই না। রাত্রে ময়রার দোকানে 2 আনার আতসের খাস বালুশাই নয়তো রসগোল্লা। কাজ ছিল শিবরতন মিত্রের রতন লাইব্রেরিতে 2 বেলা পুস্তক পাঠ। উকিল দেবরাজ মুখোপাধ্যায়ের বাসাতে রাত কাটাইতাম। উকিলের মুহুরী গোবিন্দচন্দ্র রায়ের সঙ্গে দুঃসম্পর্কের আত্মীয়তা ছিল। পয়সা ফুরাইলেই পলাইয়া আসিতাম। বাড়ি ফিরিয়া মহারাজ কুমারের পত্র পড়িলাম এবং 2-1 দিন ভাবিয়া চিন্তিয়া হেতমপুরে উপস্থিত হইলাম। মহারাজ কুমারের প্রস্তাব শুনিয়া আমি তো অবাক। আমার বিদ্যা বুদ্ধির কথা অনেক বুঝাইয়া বলিলাম। উত্তরে তিনি বলিলেন, MA BA এখানে অভাব নাই। তুমি এখানে এসো, কত বড় বড় লোকের সঙ্গে পরিচয় ঘটবে, কত কত বই পড়তে পাবে, তোমার লেখা কাগজে বেরুবে, বইয়ের আকারে ছাপানো হবে। ভাবিয়া দেখি বলিয়া হেতমপুরে একদিন থাকিয়া বাড়ি ফিরিয়া আসিলাম। শ্রাবণ মাসে কলিকাতা হইতে মহারাজ কুমারের এক চিঠি পাইলাম। টেলিগ্রাম লইয়া হেতমপুর হইতে একজন লোকও আসিল। বই পড়িতে পাইব, লেখা ছাপার অক্ষরে বাহির হইবে, বীরভূমের কথা, চণ্ডীদাস জয়দেবের কথা বাহিরের লোককে শোনাইব, এই প্রলোভন আমাকে পাইয়া বসিয়াছিল। পৃষ্ঠা 107। আমি মন স্থির করিয়া ফেলিলাম। হেতমপুর গিয়া দেখি পুণ্যাহ উপলক্ষে রাজবাড়িতে অনুষ্ঠানের উদ্যোগ আয়োজন চলিতেছে। রাত্রে কর্মচারীরা এবং দুবরাজপুরের মুন্সেফ, সাব রেজিস্ট্রার, স্টেশন মাস্টার আদি অনেক লোক খাইবেন। 2 দিন হেতমপুরে ছিলাম। 3য় দিন মহারাজ কুমার আমাকে একেবারে কলিকাতায় আনিয়া তুলিলেন, প্রায় 1 বস্ত্রে। দিন 2 পর একদিন আমাকে লইয়া বিশ্বকোষ লেনে গিয়া প্রাচ্যবিদ্যা মহার্ণব নগেন্দ্রনাথ বসুর সঙ্গে পরিচয় করাইয়া দিলেন। কলিকাতায় ডেঙ্গু জ্বরে পড়িলাম। যত গায়ে বেদনা তত শীত। সঙ্গে বিছানা ছিল না। 3 দিন অত্যন্ত কষ্ট ভোগ করিলাম। পথ্য পাওয়ার পর একদিন বসু মহাশয়ের বাড়ি গিয়া উপস্থিত হইলাম। বীরভূমের ইতিহাসের উপকরণ সংগ্রহের জন্য বীরভূম অনুসন্ধান সমিতি স্থাপনের কথা আলোচিত হইল। বরেন্দ্র অনুসন্ধান সমিতির তখন খুব নাম। রমাপ্রসাদ চন্দ্রের গৌড় রাজমালা বোধ হয় বাহির হইয়াছে। অক্ষয় কুমার মৈত্রেয় মহাশয়ের প্রকাণ্ড পাণ্ডিত্য এবং কুমার শরৎ কুমার রায়ের অকাতর অর্থ ব্যয়ের কথা লোকের মুখে মুখে ফিরিতেছে। পরামর্শ হইল আমাদের মহামহোপাধ্যায় হরপ্রসাদকে গিয়া ধরিতে হইবে। আমরা 2 জনে গিয়া দেখা করিব। পরদিন সকালের দিকে বসু মহাশয় আমাকে লইয়া পটলডাঙ্গায় গেলেন। আচার্য রামেন্দ্র সুন্দর সে সময় পটলডাঙ্গায় থাকিতেন।
তাহাকে প্রণাম করিয়া শাস্ত্রী মহাশয়ের বাড়ি গিয়া উপস্থিত হইলাম। রামেন্দ্র সুন্দরকে দেখিয়া মুগ্ধ হইয়াছিলাম। সৌম্য প্রশান্ত মূর্তি, সদা হাস্যমুখ, প্রজ্ঞার মাধুর্য বিগ্রহ। নগেনবাবুর নিকট অনুসন্ধান সমিতির কথা শুনিয়া আনন্দিত হইলেন। বীরভূম সাহিত্য পরিষদের কথা জিজ্ঞাসা করিলেন। আশীর্বাদ পাইয়া ধন্য হইলাম। শাস্ত্রী মহাশয়কে দেখিয়া কিন্তু দমিয়া গেলাম। নগেনবাবু দেখা দেখি আমিও পাদস্পর্শ করিয়া প্রণাম করিলাম। তিনি নিচের একটি ঘরেই বসিয়াছিলেন। নগেনবাবুকে কুশল প্রশ্নের পর আমার দিকে চাহিয়া একটু তাচ্ছিল্যের সঙ্গেই জিজ্ঞাসা করিলেন, একে আবার কোত্থেকে নিয়ে এলে? খাস পাড়াগাঁ হইতে কলিকাতায় আসিয়াছি। চেহারাতেও বিদ্যাবুদ্ধির কোনো পরিচয় নাই, তিনি ধরিয়া ফেলিয়াছিলেন। নগেনবাবু আমার পরিচয় দিলেন, মহারাজ কুমারের কথা, বীরভূম অনুসন্ধান সমিতির কথা বলিলেন। কিছুদিন পূর্বে বোধ হয় বর্ধমানে রাঢ় অনুসন্ধান সমিতি প্রতিষ্ঠিত হইয়াছিল। শাস্ত্রী মহাশয় তাহার সভাপতি। সুতরাং আমরা বিশেষ আমল পাইলাম না। তবে নগেনবাবুর অনুরোধে এড়াইতে না পারিয়া আমাদের সমিতির মহোপদেশক রূপে নাম নিতে তিনি সম্মত হইলেন। মহোপদেশক কথাটা কিন্তু তাহার পছন্দ হইল না, বলিলেন উপদেশটা লিখিও। বৌরানীর শরীর ভালো যাইতেছিল না। মহারাজ কুমার বৈদ্যনাথ ধামে চলিয়া গেলেন। আমাকেও সঙ্গে যাইতে হইল। দেওঘর হইতে পূজার কিছু পূর্বেই মহারাজ কুমার হেতমপুরে ফিরিলেন। হেতমপুরে আসিয়া অনেক বিচার বিবেচনা করিয়া তিনি স্থির করিলেন প্রতি মাসে আমাকে 25টি টাকা দিবেন। থাকিবার স্থান পাইব, তবে ওই টাকা হইতে খাওয়ার ব্যবস্থাটা আমাকেই করিয়া লইতে হইবে। কলেজ, হোস্টেল এবং স্কুল বোর্ডিং রাজবাড়ি হইতে কিছুটা দূরে। পৃষ্ঠা 108। রাজকর্মচারীদের কোনো মেস নাই। গ্রামেও পয়সা দিয়া কোথাও ভাত পাওয়া যায় না। তাহা ছাড়া আমাকে বীরভূমের গ্রামে গ্রামে ঘুরিতে হইবে। কখন আসি, কতদিন থাকি, কখন যাই, স্থিরতা নাই। দেওঘরের চণ্ডীদাস জীবনী লেখক করালি কিঙ্কর সিংহের মামার বাড়িতে, মামা বীরভূমের লোক, দেওঘরের মোক্তার, ইকমিক কুকারে রাঁধিয়া খাইয়া মহারাজ কুমারের নিকট গল্প করিয়াছিলাম। তিনি একটা কুকার কলিকাতা হইতে রেল পার্সেলে আনাইয়াছিলেন। রান্নাটা শিখাইয়া দিয়াছিলাম। সেই কুকারে তিনি প্রতিদিন কিছু না কিছু একটা রাঁধিয়া খাইতেন। কথা ছিল কুকারটা আমাকেই দিবেন। হেতমপুরে আসিয়া কিন্তু যোগীন্দ্র কর্মকারের দ্বারা একটা কুকার তৈয়ারি করাইয়া দিলেন। বাটি চারিটা টিফিন ক্যারিয়ার হইতে লওয়া হইল। লোহার পাতে কুকারের অন্য সবটাই যোগীন্দ্র তৈয়ারি করিয়া দিল। আমি 25 টাকা বেতনেই কুকারে রাঁধিয়া খাইতে রাজি হইয়া গেলাম। পূজার পর কলিকাতায় গিয়া পরামর্শ করিয়া স্থির হইল সরস্বতী পূজার সময় হেতমপুরে অনুসন্ধান সমিতির প্রথম অধিবেশন হইবে। সভাপতি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। কলিকাতা হইতে ফিরিয়া এথোরায় থয়কার বৈষ্ণ রয়াকার অন্তস্থ কাশিমবাজার রাজের নায়েব মুর্শিদাবাদ কাহিনীর লেখক নিখিলনাথ রায়ের সঙ্গে দেখা করিয়া আসিলাম। সরস্বতী পূজাটা সেবার বোধহয় ফাল্গুনের গোড়ার দিকে পড়িয়াছিল। ষষ্ঠীর দিন কলিকাতা হইতে মহামহোপাধ্যায় শাস্ত্রী মহাশয়কে সঙ্গে লইয়া প্রাচ্যবিদ্যা মহার্ণব আসিলেন। এথোরা হইতে আসিলেন নিখিলনাথ। কলেজের অধ্যাপকগণ ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ ছিলেন। লাভপুর হইতে নাট্যকার নির্মল শিব বন্দ্যোপাধ্যায় আসিয়াছিলেন। নিমন্ত্রণ পাইয়াও বীরভূমের অপর কেহ আসেন নাই। সপ্তমীর দিন সন্ধ্যায় পুরাতন রাজবাড়ির উপরে সভা বসিল। হরপ্রসাদ শাস্ত্রী সভাপতির আসন গ্রহণ করিলেন। প্রথমেই সমিতির কর্মকর্তা নির্বাচনের পালা। সমিতি স্থাপিত হইল। উপদেষ্টা হরপ্রসাদ, সভাপতি নগেন্দ্রনাথ, সহসভাপতি নিখিলনাথ, সম্পাদক মহিমা নিরঞ্জন, সহসম্পাদক আমি, সভ্য কলেজ স্কুলের 2-1 শিক্ষক ও বীরভূমের এখান সেখান হইতে 2-10 জন ভদ্রলোক। কর্মকর্তা নির্বাচনের পর প্রবন্ধ পাঠ,
আমি কেন্দুবিল্ল শীর্ষক একটি প্রবন্ধ পড়িলাম। নগেনবাবু ও নিখিলবাবু প্রবন্ধের খুব প্রশংসা করিলেন। শাস্ত্রী মহাশয় বলিলেন, জয়দেব সম্বন্ধে আমি যাহা জানি, অন্যে যাহা জানে, আজ পর্যন্ত যাহা কিছু পাওয়া গিয়াছে সবই এই প্রবন্ধে আছে। যাহা জানিতাম না, অন্যেও জানে না, কেন্দুলি সম্বন্ধে স্থানীয় এমন অনেক খবর লেখক দিয়াছেন। এতদিনে একটু ঘনিষ্ঠ হইবার সৌভাগ্য হইয়াছে। চুপি চুপি কাছে ডাকিয়া বলিলেন, তোর লেখার এমন ধৃষ্টদ্যুম্ন ধরনের চেহারা কেন? হ্যাঁ, ভারী পণ্ডিত। লেখাটাকে শক্ত না করলে চলে না বুঝি? সহজ সরল করে বলতে পারো না? লেখাটা বীরভূম বিবরণ প্রথম খণ্ডে আছে। কাঁচা হাতের লেখা, কিঞ্চিত উচ্ছ্বাসপূর্ণ। পরের দিন একটা কেলেঙ্কারি ঘটিয়া গেল। এই কয়দিন আমি শাস্ত্রী মহাশয়ের সঙ্গে সঙ্গেই ছিলাম। যে দুইজন কর্মচারীর উপর তত্ত্বাবধানের ভার ছিল, তাহারা জানিতেন, পৃষ্ঠা 109, আমি একজন সামান্য লোক, মাহিনা খোরাকি সহ 25 টাকা, তাহাও আবার জমিদারি সেরেস্তার কাজ জানি না, কি যে করি তাহারও ঠিক ঠিকানা নাই। নগেন বসু রাজবাড়িতে আসেন যান। শাস্ত্রী মহাশয় বোধ হয় বৃদ্ধ ব্রাহ্মণ পণ্ডিত। কর্মচারী দুইজন আমি সঙ্গে আছি বলিয়া বসু ও শাস্ত্রী মহাশয়কে একটু তুচ্ছতাচ্ছিল্য করিতেন। আমি নানা রকমের সামলাইয়া লইতাম। সকালে শাস্ত্রী মহাশয় বলিলেন, আমি বক্রেশ্বর দেখিতে যাইব। রাজবাড়িতে মোটর ছিল না, জুড়ি গাড়িও পাওয়া যাইবে না। একজোড়া খচ্চরের একটা গাড়ি ছিল। বক্রেশ্বর যাতায়াতের জন্য মহারাজ কুমার সেই গাড়িটাই ঠিক করিয়া দিলেন। বক্রেশ্বরে পৌঁছিয়া শাস্ত্রী মহাশয় নগেনবাবুকে লইয়া প্রথমে মূল মন্দিরটি দেখিলেন। শ্বেত গঙ্গার উত্তর তীরে পটগাছতলায় হরগৌরীর একটি ভগ্ন মূর্তি পড়িয়াছিল, সেটি দেখিলেন। এদিক ওদিক ঘুরিয়া পাপহরা ও গরম জলের কুণ্ডগুলি দেখিয়া বেড়াইলেন। শেষে শ্বেত গঙ্গার জলেই স্নান সারিয়া দেবদর্শন করিলেন। আমি শাস্ত্রী ও বসু মহাশয়কে দাঁইহাটের হরিনারায়ণ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত কালীবাড়িতে লইয়া গিয়া বসাইলাম। ময়রার দোকানে ভালো রসগোল্লা ছিল, আনিয়া জলযোগ করাইলাম। হেতমপুর ফিরিতে 2টা বাজিয়া গেল। বিশ্রাম করিয়া খাইতে বসিলেন প্রায় 2:30টায়। ভাত ঠান্ডা হইয়া গিয়াছে, তরকারিও তথৈবচ গরম পড়িয়াছিল। নগেনবাবু দই চাহিলেন। তিনি জানিতেন সাঁওতাল পরগনার কুণ্ডহিতের দই প্রসিদ্ধ। তত্ত্বাবধায়কদের একজন দই আনিয়া দিলেন। পাতায় পড়িবা মাত্র দুর্গন্ধ পাইয়া ছুটিয়া ভাঁড়ারে গিয়া আমি 1 হাঁড়ি, ছোট হাঁড়ি, বেঠে, পয়কা ঠয়কার বেঠে বলে, ভালো দই আনিয়া দেখি দুইজনেই উঠিয়া পড়িয়াছেন। আমি তখনও খাই নাই। খাওয়া মাথায় উঠিল। ছুটিয়া পুরাতন রাজবাড়িতে গিয়া উপস্থিত হইলাম। ইহাদের থাকিবার ব্যবস্থা হইয়াছিল হাজারদুয়ারির রঞ্জন প্যালেসের উপরতলে। সেখান হইতে পুরাতন রাজবাড়ি কিছু কম 1/2 মাইল। মহারাজ কুমারকে লইয়া আসিলাম, কিন্তু সেই রাত্রেই শাস্ত্রী ও বসু মহাশয় কলিকাতা চলিয়া গেলেন। বর্ধমানে 8ম বঙ্গ সাহিত্য সম্মেলনে শাস্ত্রী মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ হইয়াছিল। শাস্ত্রী মহাশয়ই মূল সভাপতি ছিলেন। দ্বিতীয় দিন স্নানের পর দেখা করিতে গিয়াছিলাম। বলিলেন, এখানেই খাইয়া যাও। খাওয়ার সময় নিজের পাশেই বসাইলেন। চুপি চুপি একবার হেতমপুরের দইয়ের কথাটাও তুলিয়াছিলেন। সেখানে কলিকাতার বড় বড় সাহিত্যিক ও ঐতিহাসিকদের দেখিয়াছিলাম। বর্ধমান সাহিত্য সম্মেলন এক এলাহি কাণ্ড। মাছ মাংস প্রচুর, মিহিদানা, সীতাভোগ ও সিগারেটের ছড়াছড়ি। 1400 প্রতিনিধি আসিয়াছিলেন। অনেকেই ছাঁদা বাঁধিয়াছিলেন। বীরভূমের উত্তরে পাইকোর গ্রামে ছেদিরাজ কর্ণদেবের নামযুক্ত একটি স্তম্ভ পাওয়া গিয়াছিল। স্তম্ভে কয়েক ছত্র লিপি। আমি কর্ণদেব নাম মাত্র পড়িতে পারিলাম। কলিকাতা হইতে নগেন্দ্রনাথকে লইয়া আসিলাম। তিনিও সবটা পড়িতে পারিলেন না। ফিরিয়া গিয়া দুইজনেই শাস্ত্রী মহাশয়ের শরণ লইলাম। পৃষ্ঠা 110। কিন্তু তিনি প্রায় তাড়াইয়া দিলেন।
কোথায় ধাপধারা, গোবিন্দপুর, পাইকর, এই শরীর নিয়ে বর্ষায়, সময়টা বর্ষাকাল ছিল, তেপান্তরের মাঠে গিয়ে পড়ে থাকি। তোর রাজা তো থাকবে হেতমপুরে, আর তোরা ভালো ভালো দই এনে খাওয়াবি। চেদি কর্ণের লিপি পড়ে দেশোদ্ধারের জন্যে আমার বুক টনটন করছে। সেদিনের মতো চম্পট দিলাম। বসু মহাশয় বাগবাজারে, আমি রিপন স্ট্রিটে। মহারাজ কুমার কলিকাতায় ছিলেন। আমি পটলডাঙ্গার বাড়িতে কয়েকদিন যাতায়াতের পর একদিন মহিমা নিরঞ্জনকে সঙ্গে লইয়া গেলাম। মহারাজ কুমারের অনুরোধে শাস্ত্রী মহাশয় পাইকর যাইতে সম্মত হইলেন। শিউরি হইতে কিছু তরকারিপত্র, কয়েক রকমের মোরব্বা প্রভৃতি লইয়া পাইকরে গিয়া বসিলাম। নগেনবাবুর জন্য 2টি দিন পাল্টাইয়া গেল। জিনিসপত্র নষ্ট হইল। 2 দিনই পাইকরের ভদ্রলোকদের লইয়া কয়েক জোড়া গরুর গাড়ি মুরারই স্টেশন হইতে ফিরিয়া আসি। বৈকালে আমি শিউরি গিয়াছি, উদ্দেশ্য টাটকা জিনিসপত্র আনিব। সন্ধ্যার ট্রেনে শাস্ত্রী মহাশয়কে লইয়া নগেন্দ্রনাথ মুরারইয়ে আসিয়া নামিলেন। যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। গরুর গাড়ি তো দূরের কথা, স্টেশনে একজন লোক পর্যন্ত নাই। মুরারই থানার দারোগা ছিলেন সে সময় বন্ধু কিরিটি রায়চৌধুরী। তিনি লিপি সম্বন্ধীয় সমস্ত সংবাদই জানিতেন। আমার শিউরি যাওয়ার কথাও তাহার জানা ছিল। ওই সময় তিনি স্টেশনে বেড়াইতে আসিয়াছিলেন। কিরিটি নগেনবাবুকে চিনিতেন। তিনি বহু সমাদরে তাহাদিগকে থানায় লইয়া গিয়া থাকা খাওয়ার ব্যবস্থা করেন, আর সেই রাত্রেই সংবাদ পাঠাইয়া পরদিন নিচে গিয়া শাস্ত্রী মহাশয়দের পাইকরে রাখিয়া আসেন। নগেনবাবুর প্রিয় ভৃত্য পাহাড়ি সঙ্গে থাকায় কোনো অসুবিধা হয় নাই। দূরবর্তী স্থানের কোনো এক মুসলমান ভদ্রলোক পাইকরে জমিদার ছিলেন। গ্রামের প্রভাষচন্দ্র মুখোপাধ্যায় তাহার নায়েব। হেতমপুর হইতে আনা রাঁধুনিটিকে পাইকরে রাখিয়া গিয়াছিলাম। অন্যান্য ব্যবস্থা প্রভাসবাবু করিয়াছিলেন। বৈকালে আমি শিউরি হইতে পাইকর ফিরিলাম। দেখিলাম নারায়ণ চত্বর পুকরের ঘাট হইতে মধ্য ইংরেজি বিদ্যালয়ের প্রাঙ্গণে স্তম্ভটি আনাইয়া শাস্ত্রী মহাশয় পাঠোদ্ধার করিতেছেন। নগেনবাবু কিন্তু আমাকে মারিতে বাকি রাখিলেন। লিপিটি পাঠ করিয়া শাস্ত্রী মহাশয় অত্যন্ত আনন্দিত হইলেন। কর্ণদেবের সঙ্গে বঙ্গেশ্বর নয়পালের যুদ্ধ হইয়াছিল। নয়পালের পুত্র বিগ্রহপালের হস্তে কর্ণদেব আপনার কনিষ্ঠা কন্যা যৌবনশ্রীকে সমর্পণ করিয়াছিলেন। সুতরাং কর্ণদেব বাংলায় আসিয়াছিলেন, কিন্তু কোথায় আসিয়াছিলেন কেহ জানিত না। পাইকরের স্তম্ভলিপি হইতে সেই স্থানের পরিচয় পাওয়া গেল। একটি মন্দির প্রতিষ্ঠা করিয়া কর্ণদেবের একজন সামন্ত এই লিপি উৎকীর্ণ করাইয়াছিলেন। পাইকর লিপি ভারত তথা বাংলার ইতিহাসে নতুন পত্রাঙ্ক যোজনা করিয়াছে। পাইকর বুড়া শিবতলার অনেকগুলি পুরাতন মূর্তি আছে। পাহি পয়াকার হয়হস্যই পাহি দত্তের নামাঙ্কিত একটি স্তম্ভ আছে। আশেপাশে ধ্বংসস্তূপের অভাব নাই। পাইকরে শাস্ত্রী মহাশয় 5 দিন ছিলেন। তাহার আরও কয়েকদিন থাকিবার ইচ্ছা ছিল, কিন্তু নগেনবাবু রাজি হইলেন না। পৃষ্ঠা 111। কোনো একজন বড় লোককে জাতিতত্ত্বের পাঁতি দিতে হইবে, কিছু টাকা পাওয়া যাইবে, সুতরাং তাহার থাকিবার উপায় নাই। শাস্ত্রী মহাশয় আমার উপর এত সন্তুষ্ট হইয়াছিলেন যে নগেনবাবু চলিয়া গেলেও একক থাকিবার ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন, কিন্তু নগেনবাবুর জন্য তাহা হইয়া উঠিল না। নগেনবাবু শাস্ত্রী মহাশয়কে পাইকরে ফেলিয়া কলিকাতা যাইবেন না। এদিকে প্রবল বৃষ্টির জন্য মাঠ ঘাট ডুবিয়া গেল। পাগলা নদীর বন্যায় নদী নালা একাকার। 2খানি খেয়া ডিঙিতে আমি তাহাদিগকে মুরারই স্টেশনে আনিয়া ট্রেনে তুলিয়া দিলাম। প্রত্নতত্ত্ব বিভাগের পূর্বচক্রের অধ্যক্ষ কাশীনাথ নারায়ণ দীক্ষিত শাস্ত্রী মহাশয়ের কথা মতো এই স্তম্ভলিপির প্রতিলিপি এবং ফটো আনাইয়াছিলেন। স্তম্ভটিকে আইনানুসারে সংরক্ষণ করিয়াছিলেন। ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় বাংলার ইতিহাস প্রথম খণ্ডে এই স্তম্ভলিপির উল্লেখ এবং লিপির আবিষ্কারক বলিয়া আমার নাম করিয়াছেন।
শাস্ত্রী মহাশয় বীরভূম ইতিহাসের উপকরণ সংগ্রহে আমার অকপট আগ্রহ এবং তজ্জন্য অক্লান্ত পরিশ্রমের কথা নগেনবাবুর নিকট শুনিয়াছিলেন। পাইকরেও কিছু দেখিয়াছিলেন। পাইকরের কথা প্রসঙ্গে আমার সাংসারিক অবস্থা ও হেতমপুর হইতে 25টি টাকা মাসিক পাওনার কথাও শুনিয়াছিলেন। এই সমস্ত কারণে আমার উপর তাহার কেমন একটা মায়া জন্মিয়াছিল। আমাকে তিনি অত্যন্ত স্নেহ করিতেন। যখন তখন পটলডাঙ্গার বাড়িতে যাইতাম, 2-1 দিন থাকিতাম। ভারতের নানা স্থানে তাহার ভ্রমণের কথা, বারবার নেপালে যাওয়া, রামচরিত প্রভৃতি গ্রন্থ সংগ্রহের কথা এবং বাংলার ইতিহাসের নানা তথ্য আবিষ্কারের কথা শুনিতাম। গল্পের মতো করিয়া ইতিহাসের কত কথাই যে বলিতেন। আমি মাঝে মাঝে তাহার সঙ্গে নৈহাটিও যাইতাম। নৈহাটিতে তিনি একবার সাহিত্য সম্মেলন ডাকিয়াছিলেন। খুব ধুম হইয়াছিল, খাওয়া দাওয়ার বিশেষ ব্যবস্থা করিয়াছিলেন। সম্মেলনে রবীন্দ্রনাথও গিয়াছিলেন। এখানে বর্ধমানের মহারাজার সভাপতি, ওদিকে কাঁঠালপাড়ায় কয়েকজন সাহিত্যিক নাটোরের মহারাজকে সভাপতি করিয়া একটা প্রতিদ্বন্দ্বী সম্মেলন বসাইবার চেষ্টা করিয়াছিলেন। চেষ্টা সফল হয় নাই। নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথকে আমি নৈহাটির সভাতেও দেখিয়াছিলাম। একপাশে দাঁড়াইয়াছিলেন দেখিয়া 5 জনে আসিয়া তাহাকে লইয়া গিয়া মঞ্চে বসাইলেন। বিখ্যাত ভূপেন্দ্রনাথ বসু ও বর্ধমানের বিজয়চাঁদকে সম্মেলনের সময় একদিন শাস্ত্রী মহাশয়ের বাড়িতে জলযোগ করিতে দেখিলাম। নৈহাটির গজা ও বিশ্বনাথ চাটুর্যে আম। শাস্ত্রী মহাশয় নৈহাটির গজার বড় ভক্ত ছিলেন। এই গজা 2-4টি তৈয়ারি হয় না, একটি বড় কড়াই ভর্তি পাক চড়াইতে হয়। তাহার নিকটেই গল্পটা শুনিয়াছিলাম। নৈহাটি সম্মেলনে গিয়া আমি প্রায় দিন 10 ছিলাম। একবার যতীন্দ্রমোহন সেনগুপ্ত পটলডাঙ্গার বাড়িতে আসিয়াছিলেন। সেই সময় তাহার জন্য শাস্ত্রী মহাশয় নারিকেলের গঙ্গাজলি নাড়ু তৈয়ারি করাইয়াছিলেন। এই নাড়ু আগুনে পাক করিতে হয় না। সূর্যপক্ষ গঙ্গাজলি গঙ্গাজলের মতো কিছুদিন অবিকৃত থাকে। গঙ্গাজলি সেই খাইয়াছিলাম প্রথম ও শেষ। শাস্ত্রী মহাশয় লোককে খাওয়াইতে খুব ভালোবাসিতেন। পৃষ্ঠা 112। পটলডাঙ্গা হইতে হাঁটিয়া শিয়ালদহ যাইবার পথে পড়িয়া গিয়া পায়ে এমন আঘাত পাইয়াছিলেন যে আর চলাফেরা করিতে পারিতেন না। এই কারণেই তাহার সংবর্ধনা উপলক্ষে যে গ্রন্থ লেখা হইয়াছিল সেই গ্রন্থ তাহার হাতে দিবার জন্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হীরেন্দ্রনাথ দত্ত, নরেন্দ্রনাথ লাহা, যতীন্দ্রনাথ বসু প্রভৃতি 15 ভদ্রলোক পটলডাঙ্গার বাড়িতে গেলেন। তিনি শতাধিক লোকের জলযোগের মতো প্রচুর মিষ্টান্নের আয়োজন করিয়া রাখিয়াছিলেন। 15 জন লোক দেখিয়া তাহার সে কি রাগ! নলিনী রঞ্জন পণ্ডিত নিমন্ত্রণ করেন নাই জানিয়া তাহাকে তীব্র তিরস্কার করিয়াছিলেন। সন্দেশ রসগোল্লা দোকানে কিছু ফেরত পাঠানো হয়, কিছু আমাদের সদ্ব্যবহারে লাগিয়াছিল। বঙ্কিমচন্দ্রের উপর শাস্ত্রী মহাশয়ের বিশেষ শ্রদ্ধা ছিল। নৈহাটি গিয়াছি, একদিন বৈকালে বলিলেন, চলো একটা তীর্থ দেখাইয়া আনি। হাঁটিয়াই কাঁঠালপাড়ায় গেলেন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়দের দেব মন্দির, বৈঠকখানা, বাস্তু বাড়ি প্রভৃতি ঘুরিয়া ফিরিয়া দেখাইলেন। বঙ্কিমের জন্ম ভিটা, বঙ্গদর্শন লিখিবার ঘর সব দেখিয়া ফিরিবার পথে বৃষ্টি নামিল। আমরা নৈহাটি স্টেশনে বেঞ্চির উপর গিয়া বসিলাম। স্টেশন জলে ভাসিয়া গেল। 2 জনেই জুতা খুলিয়া বেঞ্চির উপর পা তুলিয়া দিলাম। 2 জন গোরা সিপাহী সামনে দিয়া জল ভাঙিয়া হাঁটিয়া যাইতেছিল। একজনের সঙ্গে একটা বানর ছিল দড়িতে বাঁধা। বানরটা মাঝে মাঝে গোরার কাঁধে উঠিতেছিল, জামার পিঠে কাদাশুদ্ধ হাত পায়ের দাগ আঁকিতেছিল। দেখিয়া আমি বলিলাম, বাঁদর কি আর গাছে ফলে? শাস্ত্রী মহাশয় গম্ভীরভাবে বলিলেন, না, বাঁদর নৈহাটি স্টেশনে বেঞ্চির উপর পা তুলে বসে থাকে। রসিকতায় শাস্ত্রী মহাশয় পুরাতন ব্রাহ্মণ পণ্ডিতদেরই উত্তরাধিকারী ছিলেন। কত লোককে যে তাহার বাড়িতে দেখিয়াছি, কাশীপ্রসাদ জয়সওয়াল, কাশীনাথ নারায়ণ দীক্ষিত
প্রভৃতির সঙ্গে পটলডাঙ্গার বাড়িতেই পরিচিত হইয়াছিলাম। একবার এক ভদ্রলোককে দেখিলাম বেদের বয়স জিজ্ঞাসা করিতেছেন। শাস্ত্রী মহাশয় গম্ভীর নিরুত্তর, আমি প্রমাদ গণিতেছি। এমন সময় সেই ভদ্রলোক বলিলেন, অবিনাশচন্দ্র দাস বলিয়াছেন ঋগ্বেদের বয়স এত হাজার বৎসর। আর যায় কোথায়? শাস্ত্রী মহাশয় ফাটিয়া পড়িলেন। একদিন নিচের ঘরে বসিয়া আছি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আসিলেন। একসময় রাখাল দাস তাহার প্রিয় ছাত্র ছিলেন। ইদানিং ইতিহাসের কথায় কিছু বাদ প্রতিবাদ হইয়াছিল। শাস্ত্রী মহাশয় বলিলেন, এই যে শ্রীমৎ আর.ডি. বন্দ, আসুন। রাখাল দাস পায়ে হাত দিয়া প্রণাম করিতেছিলেন, দাঁড়াইয়া পড়িলেন। অনেকে শাস্ত্রী মহাশয়কে দাম্ভিক বলিতেন। আমি দেখিয়াছি পরিহাসপ্রিয় পিতামহ, শুভাকাঙ্ক্ষী অভিভাবক, সহৃদয় আচার্য, মনীষা ও মনস্বিতায় এক প্রকাণ্ড পুরুষ। 1326 সালে শাস্ত্রী মহাশয় দ্বিতীয়বার হেতমপুরে আসিয়াছিলেন। সঙ্গে ছিলেন প্রিয় পুত্র শ্রীমান বিনয় তোষ ভট্টাচার্য। এবার মহারাজ কুমার যথাযোগ্যভাবে তাহাকে শ্রদ্ধা নিবেদন করিয়াছিলেন। শাস্ত্রী মহাশয় জয়দেব কেন্দুবিল্ল গিয়াছিলেন, উদ্দেশ্য বৌদ্ধ সহজিয়াদের অনুসন্ধান। কেন্দুবিল্লের সভায় শাস্ত্রী মহাশয় জয়দেব সম্বন্ধে কিছু বলিয়াছিলেন। পৃষ্ঠা 113। মহান্ত দামোদর ব্রজবাসী শাস্ত্রী মহাশয়ের বিশেষ সমাদর করিয়াছিলেন। শাস্ত্রী মহাশয় শ্যামরূপার গড় ও ইছাই ঘোষের দেউলও দেখিয়া আসিয়াছিলেন। বীরভূম বিবরণ দ্বিতীয় খণ্ড তখন ছাপা শেষ হইয়াছে। আমরা কলেজ প্রাঙ্গণে সভা করিয়া তাহাকে অকপট শ্রদ্ধায় অভিনন্দন দিয়াছিলাম। বীরভূম বিবরণ দ্বিতীয় খণ্ড তাহার মহিমময় নামে উৎসর্গ করিয়াছিলাম। অনিলবরণ রায় তখন হেতমপুর কলেজের অধ্যাপক। তিনি বলিয়াছিলেন, আমাদিগকে অনুগ্রহপূর্বক একটু প্রেরণা, ইন্সপিরেশন দিয়া যাইবেন। তিনি সেই সভায় আমাকে সাহিত্যরত্ন উপাধি দিয়া হাসিয়া বলিয়াছিলেন, এই তো মূর্তিমান প্রেরণা আপনাদের সম্মুখেই রহিয়াছেন। সভায় মহারাজ কুমার মহিমা নিরঞ্জনকে তিনি তত্ত্বভূষণ উপাধি দিয়াছিলেন। দ্বিতীয় খণ্ড বীরভূম বিবরণে প্রায় 80খানা ছবিতে বীরভূমের বহু স্থানের মন্দিরের মূর্তির ও জলাশয়, ভিটি আদির ছবি আছে। সাহিত্যিকদের পরিচয় আছে। বীরভূম বিবরণ তৃতীয় খণ্ডের ভূমিকা লিখিয়া দিয়াছিলেন হরপ্রসাদ। মহারাজ কুমার দেহত্যাগ করিয়াছেন, আমিও দিন গণিতেছি, বীরভূমের অনেক কথাই বলা হইল না। শারদীয়া আনন্দবাজার 1363। পড়া চলছে পরের ফাইলে।